সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়াদি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। এছাড়াও আরও উপস্থিত আছেন কলামিস্ট ও সাংবাদিক জনাব মোস্তফা কামাল। সাংবাদিক আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা লক্ষ্য করছি নির্বাচন যদিও আগামী বছর শেষের দিকে, তারপরও নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে রাজপথ কিন্তু উত্তপ্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় রাজনীতিতে সক্রিয় থাকবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশাল জনসভায় রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছেন। কি হচ্ছে তাহলে আগামী দিনে? কি ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি রাজপথে দেখব আমরা? ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক। আসলে আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে রাজনীতিতে কি আমরা যেটা আমাদের বাংলাদেশে একটা চিরায়িত একটা ঐতিহ্য ছিল যে রাজনৈতিক দলগুলি তার নিজের কর্মকাণ্ড করবে, তার নিজের বক্তব্যগুলি জনগণের কাছে তুলে ধরবে, জনগণ তাদের পছন্দমতো লোককে নির্বাচন করবে, এটাই একটা বাংলাদেশের কালচার ছিল। কিন্তু এটা তো এখন বাংলাদেশে নাই। কেন বলছেন নাই? আপনারা মিছিল, মিটিং, সমাবেশ সব করছেন। এটা একটা নিয়ন্ত্রিত ডেমোক্রেসি বলে, মানে গণতন্ত্র একটা, যে আপনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিছু কথাবার্তা বলতে দেওয়া হবে, কিন্তু সারা বাংলাদেশটা অবরুদ্ধ। আজকে আপনি দেখেন যে আমরা আজকে সমাবেশ না, এই সমাবেশ এই ইদানিং শুরু হয়েছে, কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ তো প্রায় 14 বছর ক্ষমতায়। বিএনপির কার্যালয়টা যেটা নয়াপল্টন বিএনএ 3 বছর তালাবদ্ধ রেখেছিল, আপনার নিচে মনে থাকার কথা, 13, 14, 15 3টা বছর আমরা আমাদের কার্যালয় খুলতে পারিনি। এইটা বাংলাদেশের ইতিহাসে কোথাও আছে যে একটা রাজনৈতিক দলের কার্যালয়কে তালাবদ্ধ করে রাখা? এই পরিবেশ তো বাংলাদেশে একসময় ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটি দল গণতন্ত্রে ফিরে আসুক, গণতান্ত্রিক রীতিনীতিতে ফিরে আসুক, এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু সেইটা আওয়ামী লীগের কাছে আমরা দেখি না। আজকে আপনি দেখেন, আজকে আমরা যে মুভমেন্টটা করছি বা যে আন্দোলনগুলো করতে আমরা চেষ্টা করছি, এটা কি জন্য? জনগণের যে দুঃখ দুর্দশা সেটা লাঘব করার জন্য। আমরা আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আজকে জ্বালানির মূল্য বৃদ্ধি, আজকে মানুষের আয় কমে গেছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, অথচ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সরকার দল থেকে এমন কিছু বক্তব্য রাখা হচ্ছে যা মানে জনগণের সাথে একটা মস্কারের মতো। যেমন আমাদের একজন দেশের পররাষ্ট্রমন্ত্রী আছে, উনি বললো আমরা নাকি বেহেশতে আছি। না, উনি ওইভাবে বলেন, অবশ্য অন্যান্য দেশের তুলনায় না, এখন আপনার বাংলাদেশের স্থিতি আছে সেই তুলনায় আমরা এতই ভালো আছি, সুখে আছি যেন ভেস্তে। এটা কিভাবে ভালো আছি? আজকে আপনি বাংলাদেশে এই সরকারের হিসাব মতে যে করোনার কাল, আপনি দেখেন করোনা, আমরা বিরাট একটা করোনাকালীন সময় আমরা এই করেছি। করোনাতে আমাদের প্রায় 41% লোক বেকার হয়ে গেছে, ইনকাম, তাদের সোর্স অফ ইনকাম কমে গেছে। সারা পৃথিবীতেই কিন্তু এই না, আমি বলছি, আমি সেটা আমরা তো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কিছু না। এক, তারপর আপনি দেখবেন এরপর সরকার করলো কি, করোনা যাওয়ার পরই আজকে আমাদের দ্রব্যমূল্যের জিনিসের দাম না। আপনাকে আমি একটা হিসাব দেই, এই যে জিনিসপত্র যে দাম বাড়িয়েছে আজকে, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে, উনি এর মাঝে মাঝে কিন্তু চমৎকার কথা বলে, যেটা দেশ যেমন বিব্রতকর অবস্থা, এবং দল হিসাবে আওয়ামী লীগও আমার মনে হয় এখানে আমিন ভাই আছে বিব্রত হয়। একবার উনি বললেন যে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই তাদের সাথে একটা চমৎকার সম্পর্ক আমাদের থাকবে, কিন্তু উনি বললেন হঠাৎ আমাদের সাথে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মতো, মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এইটা বুঝাতে গিয়ে আমি একটু শেষ করে দিলে আপনার একটু সুবিধা। এক, তারপর উনি হঠাৎ এক সময় বললেন আমেরিকা আমাদের অবশ্যই আমাদের বন্ধুপ্রতিম দেশ। ওখানে উনি গিয়ে বললেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমি যখন রিফিউজি ছিলাম আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এখন উনি বললো আমরা নাকি বেহেশতে আছি। আপনি একজন এখানে, আপনিও তো একটা প্রতিষ্ঠানে আছেন, চাকরি করেন, আপনি যে বেতন পায় আমার মনে হয় যে 15 দিন কি আপনার যায়? আমরা দেখেছি কিছুদিন পূর্বে এক সরকারি কর্মকর্তা বলেছে আমি যেই বেতন পাই আমি 15 দিনের পর আমার সংসার চালাতে পারি। আপনাকে সর্বশেষ একটা উদাহরণ দিই, আপনি দেখেন এই সরকার তৈলের দাম বাড়িয়েছে। জি,
ইন্টারন্যাশনাল মার্কেটে কামাল ভাই আছে, সাংবাদিকতা করে। ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে যদি আপনি দেখেন এক ব্যারেল তৈলের দাম, এইটার দিয়ে আমি শেষ করে দিচ্ছি, $90 বা $91। যদি আপনি 100 টাকা 110 টাকাও যদি আমরা ডলার ধরি এখন, তাতে আপনার এক ব্যারেল তৈলের দাম 9000 টাকা। আপনি 159 লিটারে $1 হয়, তাতে আমরা হিসাব করে দেখেছি $1 তৈলের দাম 62 টাকা বা 63 টাকা। আপনার এটাকে যদি রিফাইন করতে গেলে 1 টাকা 20 পয়সা খরচ পড়ে, আপনি ধরেন 1 টাকা 20 পয়সা, পরিবহন 5 টাকা। আমরা হিসাব করে দেখেছি সর্বোচ্চ 67 থেকে 68 টাকা পড়ে। এইটাও যদি সরকার এই টাকাও বিক্রি করে, তারপরে সরকার 20 থেকে 30 পয়সা পার লিটারে ব্যবসা হয়, সেখানে আবার 32% তার আছে, এনবিআর ট্যাক্স আছে। জি না, একবার ট্যাক্স আছে। এখন তৈলের দাম কত? 114 টাকা। আপনি কত টাকা বাড়িয়েছে সরকার, কত দিকে ব্যবসা করে? তো সুতরাং আওয়ামী লীগের লোক ছাড়া বেচতে কেউ নাই, কারণ তারা এমপি, তারা মন্ত্রী, তারা উপজেলা চেয়ারম্যান, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সকল জায়গায় তাদের ইনকামের রাস্তা আছে, যার জন্য তারা বেচতের যে একটা সুখ সেটা অনুভব করে তারা। জি জনাব আমিরুল ইসলাম, অনেক কথা আসছে, আমার মনে হয় আপনি বলেন, আমি একটু ছোট্ট করে একটু যোগ করি। সেটা হলো সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের আগে সরকার বিদেশিদের দেখাচ্ছে আওয়ামী লীগ খুব গণতান্ত্রিক দল, দেশি বিদেশি চাপে তারা এখন সভা সমাবেশ করতে দিচ্ছে বিরোধী দলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভির সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি দুই বিজ্ঞ আলোচককে যারা আমাদের সাথে আছেন। আসলে দেখুন, আমি ওই জায়গাটায় পরে আসি, আমি মোশাররফ যেখানে শেষ করি সেখান থেকে আসি প্লিজ। এই সরকার তেলের দাম বাড়াচ্ছে এবং খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। আমি ওনাকে বলবো, পৃথিবীতে একটি সরকার দেখান যেই সরকার করোনা পরবর্তী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইভেন কি যারা তেল উৎপাদনকারী দেশ সেখানেও তেলের দাম বাড়েনি। আমি খুব পয়েন্ট আকারে কথাগুলো বলতে চাই। এবং মোশাররফ যেই সাদামাটা একটা হিসাব দিলেন, 67 টাকা করে এখানে পড়ে হিসাব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম যদি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের আর কোনো ব্যবসা করার দরকার নেই, সারা পৃথিবীর মানুষ এই দেশে আসবে তেল কেনার জন্য। মানে কেন এত কম দামে 67 টাকায় তেল যদি পাই, কেন আসবে না? আপনি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব, তেল উৎপাদনকারী দেশ হচ্ছে ইউএই সহ আর অনেক দেশ, সেই দেশে কিন্তু তারা তেলের দাম বাড়িয়েছে। এটা বিশ্ব বাস্তবতা। আমি শেষ করি উনি যেটা বলছেন, আমি একটু তাকে সংশোধনী দিয়ে দিই। এখন যেটা এখানে কিন্তু ডিজেল আমাদের দেশে টোটাল 50 লক্ষ টন ডিজেল দরকার হয়, সেখানে আমরা যে ক্রুড অয়েল আনি সেখানে আমাদের 2 থেকে 3 লাখ টন আমরা তৈরি করতে পারি, বাকি 85 তেল আমাদেরকে রিফাইন্ড অবস্থায় ওখান থেকে ইম্পোর্ট করতে হয়, এবং সেই রিফাইন্ড তেলের দাম এখন 160 টাকা ব্যারেল। উনি যেটা বলছেন ক্রুড অয়েল, সেটাও 90 টাকা আসেনি, 97 টাকা এই লেভেলে আছে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমরা তেলের দাম বাড়িয়েছি, আমরা নিঃসন্দেহে স্বীকার করি এটা আওয়ামী লীগের বা এই সরকারের একটা চরম অজনপ্রিয় সিদ্ধান্ত। কোনো সরকার চায় না টু বি আনপপুলার, কিন্তু সেটা করতে হয়। যেমন ধরেন, আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি, তারা টু বি দ্য পপুলার, তারা কি করলো, তারা হঠাৎ করে অর্গানিক ফুডে গেল, উৎপাদন কমে গেল, তারা আরেকটা কাজ করলো, ভ্যাট ট্যাক্স কমিয়ে দিল, সবই জনগণের স্বার্থে। রাজস্ব, হ্যাঁ, কিন্তু জনগণের স্বার্থে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে তারা কিন্তু ডুবে গেল। এখন সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ডুবে যাওয়া ভালো নাকি দেশের অস্তিত্ব বা আমাদের গোড়া শক্ত রাখা ভালো, এইটাও কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই যে তেলের দাম বাড়লো, কেন এখন বাড়লো পরবর্তীর দিকে, কেন আগে বাড়ায়নি? আমি একেবারে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ফেব্রুয়ারিতে যুদ্ধ বাঁধার পর থেকেই কিন্তু সরকারের উপরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলা হয়েছিল তেলের দাম বাড়ানোর জন্য। উনি বাড়াবেন না, যেহেতু জনগণের যেন কষ্ট কম হয়। সবার আশা ছিল যে, আমরা কেউ কিন্তু ভাবিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘমেয়াদী হবে, কিন্তু যখন দেখলো যে সম্ভব না, তখন বাড়ালাম। আচ্ছা দেখুন, বাড়াবার পরেও আমি উন্নত বিশ্বের কথা বাদ দিই, আপনি ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ, আমি শ্রীলঙ্কার কথা বাদ দিলাম যেহেতু সেটা দেউলি হয়ে গেছে, অন্যান্য দেশের তেলের দাম আর বাংলাদেশের তেল আপনি তুলনা করেন, একই জায়গায় আসছে। তাহলে আমরা আগে কোথায় ছিলাম? এমন যদি হইতো যে এটা আমরা বাড়ানোর পরে ভারতে 60 টাকা, উনি যেটা বলেন 67 রুপি ভারতে ডিজেলের দাম,
অথবা পাকিস্তানে 70 রুপি ডিজেলের দাম, তাহলে কিন্তু আমি তার কথাটা মেনে নিতাম, কিন্তু বাস্তবতা তা না। সুতরাং এখন কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। কিতাব আর গোয়াল এক জিনিস না, থিওরি আর বাস্তবতা এক জিনিস না। না, কিন্তু তেলের দামের বৃদ্ধির ফলে যে ইফেক্টটা এখন আমাদের সমাজে তৈরি হয়েছে, সেখানে আমরা কি করব? আমি বলছি তো এটা তো একটা চরম অজনপ্রিয় সিদ্ধান্ত। তাই আমি বলছি কি, তেলের দাম বাড়ার এফেক্টের কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি বা এসেনশিয়াল কমোডিটির দাম যেমন বেড়েছে, মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটা নট ইন বাংলাদেশ। এটা যদি বাংলাদেশে হতো তাহলে আমিও বলতাম যে সরকারের চেয়ে ব্যর্থ কোনো সরকার নেই, এই সরকার থাকে। কিন্তু সারা পৃথিবীতে এই অবস্থা। আপনি যদি এখন, আমি যদি এশিয়া মহাদেশ বাদ দিই, আমি যদি ইউরোপ আমেরিকার দিকে যাই, আমি যদি ব্রিটেনের দিকে যাই, আমি কি চিত্র দেখতে পাই যে আপনি মিডিয়া ব্যক্তিত্ব, গত 40 বছরে আমেরিকা এবং ব্রিটেন সহ কোথাও দ্রব্যমূল্য এরকম লাগামহীনভাবে বাড়েনি। আমরা একটা ভয়ঙ্কর রিসেশন অতিক্রম করছি। উনি যেমনটি বললেন যে করোনার কথা বলছেন, করোনায় শুধু বাংলাদেশ এফেক্ট হয়েছে তা না, সারা পৃথিবী। এবং আনএমপ্লয়মেন্ট শুধু বাংলাদেশ হয়েছে তা না, সারা পৃথিবীতে হয়েছে। আপনার কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের এয়ারওয়েজের মতো কোম্পানি, তাদেরকে আনএমপ্লয়মেন্টে যেতে হয়েছে। না, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা এমনি তো ভারাক্রান্ত ছি। আমি আপনার সাথে একমত, আমি সেটাও বলছি না কাঞ্চন, আমি সেটাও বলছি। ঘটনা হচ্ছে কি, ধরেন এখন আমরা গরিব দেশ, তাই বলে কিন্তু আন্তর্জাতিক বাজার কিন্তু আমাদেরকে তেল $160 জায়গায় $100 দিচ্ছে না, একই দামে কিন্তু হচ্ছে। এমন তো না যে এখন গরিব বলে ছাড় আছে। না, বলা হচ্ছে যে বিপিসি গত 14-15 সাল থেকে এ পর্যন্ত 48,000 কোটি টাকা প্রফিট করেছে। কিন্তু আমরা এই সময়, না, আমার প্রশ্ন হচ্ছে এই সময় আমরা এই তেলের দামটা না বাড়িয়ে অন্যভাবে কোনো সমন্বয় করা যেতে পারতো কিনা? আসবো আবার এই প্রশ্নটা আপনি নাকি আমি 30 সেকেন্ডে বলে ফেলি। সেটা হচ্ছে কি, বিপিসি প্রফিটের কারণে কিন্তু অলরেডি তাদের 20,000 কোটি টাকার বেশি তাদের ইনভেস্টমেন্ট আছে উন্নয়নের জন্য। পাইপলাইন তৈরি হচ্ছে, ERL সেকেন্ড তৈরি হচ্ছে, বিভিন্ন কাজে। আর বাকি যে টাকাটা আছে ওদের, এখন আপনি যদি বলেন যে সেটাও তারা ভর্তুকি দিতে আবার নিঃস্ব হয়ে যাক, এটা দেশের জন্য ভালো হবে নাকি এই জায়গাটা একটু ভালো স্ট্রং রাখলে ভালো হবে, এটাও কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে। কারণ স্বাধীনতার পর থেকে বিবিসি কখনো লাভজনক প্রতিষ্ঠান ছিল না, এই প্রথম আসলো। না, সেটাই তো প্রশ্ন। আমি এই জায়গায় আমরা সেই আর্থিক সক্ষমতা অর্জন করেছি বলেই বিপিসি, ERL সেকেন্ড অপশন এবং ঢাকা, চট্টগ্রাম এবং সমুদ্রের নিচে পাইপলাইনের কাজগুলো করতে পারে। সেটি হয়েছে, কিন্তু জনগণকে শোষণ করে যেন আমাদের না হয় সেই অভিযোগ। আমি আপনাকে উদাহরণ দিয়েছি। জি, আসবো আপনার কাছে এই বিষয়ে আরো কথা বলবো। একটু শুনে আসি জনাব মুস্তাফা কামাল, এই তেলের কথা নিয়ে যদি বলেন। আমরা যে সময় কথাটা বলছি, এখানে আলোচনা করছি, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে দিনটি পার করছি অথবা করে ফেলছি বা করতে যাচ্ছি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বেসলেট এই মুহূর্তে বাংলাদেশে। ঠিক এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে যেটা দলের সাধারণ সম্পাদক বলতেন, বিরোধী দলকে আহ্বান জানাতেন বা একটু রূঢ় ভাষায় বলতেন যে রাজপথে আসুন, আসলে কি যেন একটা করা হবে, অর্থাৎ মোকাবেলা করা হবে অথবা উচিত শিক্ষা দেওয়া হবে। কিন্তু আজ স্বয়ং প্রধানমন্ত্রী অত্যন্ত শালীনভাবে যেটা বলেছেন, বিএনপিকে রাজপথে আসতে কোনো বাধা দেওয়া হবে না, শুধু বাধাই না, গ্রেপ্তার করা হবে না, এই শব্দটাও ব্যবহার করেছেন। এটাও কিন্তু সমসাময়িক রাজনীতির জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা। ঠিক একই দিনে একটু বেফাস মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, যেটা বাংলাদেশের নিকট ইতিহাসে দৃষ্টান্ত দুঃখ প্রকাশ করেছেন। তিনি করেননি, উনি তো ব্যাখ্যাটা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছিলেন গতকাল। আজ তিনি মোটামুটি দুঃখ প্রকাশ করেছেন এবং এও জানিয়েছেন যে দল থেকে তাকে বিপদে ফেলা হয়েছে। দায়ী করেছেন প্রথমত সাংবাদিকদেরকে, যে তারা তার বাক্যের সাংবাদিকদেরকে দোষারোপ করা খুবই সহজ, দোষারোপ করে ফেললে হয়, আরো অনেক কিছু করা যায় সাংবাদিকদেরকে, সহজ জায়গা এটা। তো সাংবাদিকদেরকে দায়ী করার মধ্য দিয়ে তিনি বলেছেন তার এই দুঃখ প্রকাশ করতে হয়েছে, দল থেকে তাকে চাপ দেওয়া হয়েছে। এই তথ্যটাও তিনি কিছুটা সাবলীলভাবে প্রকাশ করে ফেলেছেন। তো এই গুরুত্বের পাশাপাশি আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে আমরা একটা সংকটে আছি কিনা, তো সংকটে আছি এটা স্বীকারের অপেক্ষা রাখে না, সংকট নেই সেটাও বলা যাবে না বা বলা জরুরিও না। কিন্তু সমস্যা হচ্ছে স্বীকার অস্বীকার করা নিয়ে। বলে দিচ্ছি, দেশে কোনো সংকট নেই, সরকারেও কোনো সংকট নেই, দলেও কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে। অর্থাৎ সংকটটাকে অস্বীকার করা মোটেই জরুরি নয়, সরকারের দিক থেকে এই বক্তব্য এসেছে। তো
প্রথমেই বলেছি সরকারের স্বীকার অস্বীকারের পর্যায়ে বিষয়টা এখন আর নেই। সেই ক্ষেত্রে আপনিও শুরু করেছেন যে নির্বাচন ঘনিয়ে আসছে, তো নির্বাচন ঘনিয়ে আসলে সচরাচর আমরা যেটা দেখি কিছু বাহাস, কিছু তর্ক বিতর্ক হয়, হয়তো বা কিছু শব্দ এদিক সেদিক হয়, কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ চলে আসে। তো সেটাও যদি একটা সহমর্মিতা থাকে, সহাবস্থানের চিন্তা থাকে, সেটাও দুঃখজনক হবে না বা কলঙ্কজনক কিছু হবে না। কিন্তু সমস্যা দেখা দিয়েছে তাদের মন মানসিকতা নিয়ে দুটি পক্ষের। এখানে টকশোতে কিন্তু দুজন পাশাপাশি বসেছেন এবং সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই প্র্যাকটিসটা তাদের মাঠে কিন্তু নেই। এখানে দুইজন যত শালীনভাবে বলছেন, সমাদরের সাথে বলছেন, কিন্তু যখনই মাঠে যান তারা তাদের বাক্যগুলো, শব্দগুলো এরকম থাকে না। থাকবেই, কারণ তার মানে পরস্পরের কি বলবো প্রতিদ্বন্দ্বী, সেটা তো থাকতেই হবে। সেই ক্ষেত্রে বাক্য, ভাষা, ভাব, ভঙ্গির অবশ্যই একটা মাত্রা থাকা চাই। তারা সেটা না দেখালে কর্মী পর্যায়ে সেটা হয়, যে কারণে আপনি গত কয়েকদিন খেয়াল করেন ছোট্টখাট্ট বিষয়ে বিভিন্ন দলে কিন্তু, বিশেষ করে দুটি দলের মধ্যে সংকট নিয়ে। এখানে আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রকাশভঙ্গি অত্যন্ত ইতিবাচক, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশও ইতিবাচক, যে চর্চা আমরা দেখিনি এতদিন। অন্তত একটা মাইল ফলক আমি বলতে পারি যে শব্দের জন্য, বাক্যের জন্য, ভাবভঙ্গির জন্য একটু দুঃখ প্রকাশ করা। তৃতীয়ত, যেটা সরকারের দিক থেকে রীতিমতো অস্বীকার করা হয়েছিল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওখানে তারা কিছু বক্তব্য রেখেছেন, বিশেষ করে এসেছে সেখানে গুম খুনের বিষয়টি। তারা কিন্তু এতদিন সেটা স্বীকার করতে চাননি। কখনো বলেছেন যে তারা পাওনাদারের ভয়ে লুকিয়ে আছে, অথবা ভূমধ্যসাগরে তাদের মৃত্যু হয়েছে। আজ কিন্তু একটা জবাব অন্তত এসেছে। সেটা তো বলছে যে 2003 থেকে হ্যাঁ, জবাবটা এসেছে যে এই সময়ে এত হয় না যত হয়েছে 2001 থেকে 5 পর্যন্ত। অর্থাৎ হয়েছে বা হচ্ছে অন্তত একটা স্বীকারোক্তির দিকে, অস্বীকারের দিকে কিন্তু আর যাননি। যে কারণে আমি সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। ধন্যবাদ আপনাকে। এবিএম মোশাররফ হোসেন। জি হ্যাঁ, এখানে আমি একটু আমিন ভাইয়ের একটু কিছু কথা আমি একটু বলতে চাই। যেমন আমিন ভাই, আমি যে তথ্যটা দিয়েছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের তথ্য। এখানে এখন যে বক্তব্যটা আপনি যেটা বলছেন, যে আমি আপনাকে ক্রস করছি না, জাস্ট আপনি 67 টাকা পৃথিবীর কোন দেশে, না আমি তো হিসাব করে দেখালাম। না পৃথিবীর আপনি যেটা বলছেন ফ্লুইড পার লিটার, আমি তো 90-91 টাকা বাংলাদেশে তেল উৎপাদন করে না, পৃথিবীর কোন দেশে 67 টাকা তেল, সেটা বলতে চাচ্ছি। সেইটা না, আমি বলছি যে আপনি তো জনগণকে রিলিফ দিতে চান, আপনি তো নাগরিকদেরকে রিলিফ দিতে চান, আপনার তো সেই সুযোগ আছে। আপনি এনবিআর এর 32% আপনার ট্যাক্স প্রত্যাহার করেন, তাহলে তো আপনার তেলের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। আপনি এখনো যদি লাভের টেন্ডেন্সি আপনার থাকে, আপনি এখনো যদি 51 টাকা লাভ করতে চান এই ক্রাইসিসের মধ্যে, যেটা ফখরুল আলম ভাই বলেছেন যে গত 2015 থেকে আপনি 48,000 কোটি টাকা ব্যবসা করেছেন, কিন্তু মাঝখানে তারা লস দিয়েছে। আবার তারা এই বিগত কয়েক মাসে তারা 8,000 কোটি টাকা লস দিয়েছে। এখনো তাদের ব্যাংকে, আজকে যদি আপনি পত্রিকাগুলি পড়েন কোন ব্যাংকে কত টাকা এফডিআর করা আছে, তা তো 32,000 কোটি টাকা বিপিসির এখনো এফডিআর করা আছে। আমাদের বক্তব্য তাই না, আমাদের বক্তব্য হলো, আমি আমিন ভাইয়ের সাথে দ্বিমত করছি না, আমি বলছি যে আমরা যদি এনবিআর এর 32% ট্যাক্স আমরা যদি এই মুহূর্তে আমরা রেয়াত দেই, তাইলে আপনার পার লিটারে 20 টাকা আপনি সেভ করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে এই যে টোটাল এনবিআর এর ট্যাক্স সহ পরও আপনি আরো 31 টাকা আরো বেশি বাড়িয়েছেন, আপনি এটা না বাড়ানো তো জনগণকে দিতে পারতেন। এটা হলো আমি এই হিসাব। অন্যদিকে রাজনীতির কথা আপনি যে বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে বাধা দেওয়ার দরকার নেই। কিছুদিন পূর্বে আপনার নিশ্চয় মনে আছে যে উনি বলেছিলেন যদি বিএনপি চা খেতে আসলো পণ্যভবনে আমি বাধা দেব না। পরের দিনে আপনি বিএনপির সারা বাংলাদেশে জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধির জন্য বিক্ষোভ ছিল, আমি নিজে ভোলা গিয়েছিলাম, আমার সেই প্রোগ্রামে 2 জনকে গুলি করে হত্যা করেছে। তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন? গতকাল ফেনীতে আপনি দেখেছেন যে একটা বিক্ষোভ সমাবেশ, সেখানে পুলিশ ছাত্রলীগ মিলে কিভাবে বিএনপির নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, গুলি করেছে, এই অবস্থা। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু বাস্তবের সেই প্রতিফলন তো আমরা মাঠে দেখতে চাই। তাহলে মাঠ কি তার কথা শোনে না, অথবা প্রশাসন কি তার কমান্ডে চলে না? তাহলে ভোলা আজকে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষ থেকে আমিন ভাই বলবে যে ভোলার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে, আমরা মেনে নিতে পারি, হতে পারে। ওখানে সুনির্দিষ্ট মামলা হয়েছে যে কারা কোন কোন পুলিশ কর্মকর্তা করে, তাহলে আওয়ামী লীগ তো পারতেন
যে একটা তদন্ত কমিটি করতে, অথবা নিরপেক্ষ একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে, তা কিন্তু করে নাই। বরং আমরা দেখেছি লোকালি বিএনপির লোকদের নামে মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়া গণগ্রেপ্তার। সাধারণত যেটি হয় সেটা হলো যে এরকম আপনি যদি কোনো আদালতে যান, আদালতে গেলে আদালত যেটি করেন সেটা হলো একটি ইনকোয়ারি দিয়ে দেন। সেটা কাকে দেয় না, সাধারণত এই যেটি হয় সেটা হলো সংশ্লিষ্ট যে থানা বা যে অকারেন্স হয় ওর বাইরে কোনো পিবিআই কে দেয়, আমি আপনাকে একটা কথা বলি, বা সিআইডি কে দেয়, অন্য কোনো, কারণ অন্য কোনো সংস্থা তো নাই তদন্ত করার জন্য। আপনাকে আমি একটা ঘটনা বলি। জি, পুলিশ মামলা করে, থানা মামলা নিয়ে নেয় সরাসরি। জান আমি এই যে আপনার লাইভ টক শোতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আজকে 14 বছর তো ক্ষমতা, এই 14 বছর আমাদেরও তো একটা এরিয়া আছে যেখানে আমরা বসবাস করি। আজ পর্যন্ত 14 বছরে একটা মামলা আমি থানায় নিতে পারিনি। বলে কোর্টে যান, কোর্টে গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেন, ওই তদন্ত ওই অবস্থায় জীবনে আলোর মুখ আসলে ঠিক এই পয়েন্টে শুনে আসি জনাব আমিনুল ইসলাম আমিন, যেটি বিএনপি সবসময় অভিযোগ করছে যে মানে প্রশাসন থেকে, বিশেষ করে পুলিশের তরফ থেকে তারা এক ধরনের খুব বাধার মুখে পড়েন, হামলা, মামলা, মিথ্যা মামলা, এই অভিযোগটি কেন? আসলে দেখুন, আমি আবার ওইটা না যে আপনি অদম হলে আমি উত্তম হব না কেন, সেই কালচারটা আমি ব্যক্তিগত জীবনে পছন্দ করি না, আমি সেই উদাহরণটা টানতেও চাই না। কিন্তু আমাদের রাজনীতির সেই সংস্কৃতি থেকে এখন আমরা বেরোতে পারছি না। কার জন্য পারছি না, কার কতটুকু দায়, এটা কিন্তু একটা লম্বা বিতর্কের বিষয়। কিন্তু সেই অপসংস্কৃতি থেকে বের হতে গেলে যাদের হাত ধরে সেই অপসংস্কৃতি শুরু, যেমন মোস্তফা কামাল ভাই যেটি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী সরি বলেছেন, অর্থাৎ সেখান থেকে শুরু করতে হবে। সেই জায়গাটা যদি তৈরি না হয়, যেমন ধরেন আদালতের কথা, তারা কথায় কথা বলে যে আদালত আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু আপনি যদি আদালতের দিকে তাকান, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে কখনো এই গত 14 বছর আওয়ামী লীগের যত এমপি নেতা কারাগারের দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, জেলখানায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অন্য কোনো সময় এটা হয়নি। অর্থাৎ আমরা কিন্তু আইনটাকে নিজের হাতে রাখছি না। যেমন ভোলার ঘটনা অবশ্যই দুঃখজনক, এটা সাপোর্ট করার কোনো কারণ নেই, কিন্তু আবার এটাও তো বুঝতে হবে যে কেন তাহলে সেখানে মিছিল থেকে পুলিশের উপরে হামলা করা হলো। মিছিল থেকে হামলা করার হয়তো না, আমি পুলিশের দাবি, পুলিশ বলছে তাদের হামলা করার, কিন্তু যে ভিডিও ছিল, কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসছে, সেখানে আমি যেটা দেখেছি, আমি বলছি ঘটনা দুঃখজনক। কোথাও আপনি একটাও দেখাতে পারবেন না যেখানে ভোলার ঘটনায় পুলিশের উপরে মিছিলকারীরা হামলা করছে। শুনেন, মিছিল করলে পুলিশের প্রতি পাটকেল ছুড়লেই, পাথর মারলেই গুলি করতে হবে, আমি সেটা সাপোর্ট করি না, খুব ক্লিয়ারলি বলছি। সেখানে অবশ্যই একটা তদন্ত কমিটি হওয়াটা আরও ভালো ছিল, বেটার হতো রাজনৈতিক সংস্কৃতির জন্য। কিন্তু যেমন ধরেন আমি গতকাল অনলাইনে পড়লাম পত্রিকায়, দিনাজপুরে জাতীয় শহীদ দিবসে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা কেন? তার মানে তো উস্কানি দেওয়া হচ্ছে। তাহলে আপনি এখানে প্রধানমন্ত্রীর 4 আমন্ত্রণকে যদি আপনি, তার মানে আপনি ডিনাই করছেন, তো এটা তো দুই পক্ষ থেকে আসতে হবে, এক হাতে দিয়ে তো হবে না, তাই না? আজকে 15ই আগস্টের পোস্টার কেন ছিড়বেন? 15ই আগস্ট তো আমি মনে করি শুধু আওয়ামী লীগের না, শোকের, গোটা জাতির জন্য শোকের বিষয়। আমরা সেই সংকীর্ণতা আর কতদিন থাকবো? আপনি যতদিন সেই সংকীর্ণতায় আমাকে ঠেলে রাখবেন, ততদিন আপনি ওই সংস্কৃতি পাবেন না। আপনি 15ই আগস্টের খুনিদেরকে পুরস্কার দিবেন, তাদের সাথে রাজনীতি করবেন, তাদেরকে রাষ্ট্রপতি বানাবেন, বিরোধী দলের নেতা বানাবেন, তারপর আপনি আমার কাছ থেকে আশা করবেন যে আমি পাটকেলটি মারবো না, সেটা হয় না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন ওটা যেটা বলেছেন যে লাভের টেন্ডেন্সি কেন, এখনও কিন্তু বিপিসির 8 টাকা করে লস হচ্ছে ডিজেলে, লাভ হচ্ছে 25 টাকা অকটেন এবং পেট্রোলে। কিন্তু আমাদের দেশে, আমিন ভাই, আমারও প্রশ্ন যে বিপিসি তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, সুতরাং বিপিসি কেন লাভ? না না না, আমি ওই লাভটা, আপনি যদি এখন অকটেনের দামটা যদি না বাড়ান, আপনি কি জানেন এখন আপনি, হ্যাঁ এটা হয়তো আমাদের সীমান্ত রক্ষীদের ব্যর্থতা, কিন্তু লক্ষ লক্ষ টন অকটেন এবং পেট্রোল পাচার হচ্ছে, আপনি জানেন মানে যে কোনো জিনিসেরই যদি এইখানে দাম কম থাকে, ওইখানে বেশি থাকে, সেটা সোনা হোক, রূপা হোক, সেটা হবে, সেটা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তেলের দাম বাড়ানোর সুযোগ নিয়ে এখন এই যে ডিমের দাম, আমি আপনাকে শুনেন, আমি বলছি চালের দাম সবকিছু বেড়ে গেল, এই জায়গায় আমাদের এখানে কোনো আমাদের মনোজাগতিক পরিবর্তন করতে হবে। আপনি দেখুন, আমি আরেকটা প্রসঙ্গে যাই। ধরেন আমরা কি দেখি, বাংলাদেশে কিন্তু কোনো অমুসলিম ইম্পোর্টার নেই, সব বড় বড় ইম্পোর্টার কিন্তু মুসলমান, অনেকের কিন্তু কপালে দাগ পড়ে গেছে। তাহলে রমজান আসলে কেন 30 টাকা, 60 টাকা হয়, 100 টাকা? তারা তো ব্যবসায়ী, ধর্মের কথা পূজা বললে কোনো কথা নাই, তারা ব্যবসায়ী, তারা ব্যবসা করবে, কিন্তু পৃথিবীর কোথাও নাই। আপনি দেখবেন সারা পৃথিবীতে বড়দিনে কিন্তু ক্রিসমাস ডেতে কিন্তু সেল দেওয়া হয়, মূল্য কমানো হয়। আপনি
আপনি যেটা লাক্সারি কমোডিটি আছে সেটার উপরে 5 টাকা জিনিস 100 টাকা নেন, আই ডোন্ট সে, আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু আপনি যেটা নিয়ে আমি ইফতার করবো, যেটা নিয়ে আমি সেহরি খাবো, সেটা কেন বাড়াচ্ছেন? যদি মিনিমাম লাভ আপনি করেন, কিন্তু সেই লাভটা সারা বছর আপনি 2 টাকা লাভ করলেন, এখন 200 টাকা কেন করবেন? অর্থাৎ এটার জন্য মনোজাগতিক পরিবর্তন দরকার, সাংস্কৃতিক পরিবর্তন দরকার। সেই জায়গাটাতে আমরা কাজ করতে পারছি না, সেই সংস্কৃতিতে আমরা যেতে পারছি না। এখন যদি ওইটা না যেতে পারি, এখন আমি সরকারি আমি আসছি যে ট্যাক্সের কথা, আমি একটু বিরতি নিতে হবে যে আচ্ছা ট্যাক্সের একটা উদাহরণ আমি আগে দিয়েছি। এখন ট্যাক্স কমিয়ে আপাতত আমি পপুলারিটি পাবো, কিন্তু এটা তো ফাইনালি দেশের জন্য ভালো কিছু হচ্ছে না। পপুলারিটি না, এটা আমার ক্রাইসিসটা মোকাবেলা করা। শুনেন, আবার আমি এটাও আমার জনগণ তো এখন এটা নাবিশ্বাস। আপনি যেটা বলছেন, আমি এটাও জানি যে মোশাররফ যে বক্তব্যটি দিচ্ছেন, সরকার এটা নিয়ে এখন সিরিয়াসলি ভাবছে। এমনও হতে পারে যে খুব দ্রুত হয়তো তেলের দাম কমানো হতে পারে ওই পলিসিতে গিয়ে। এটা কিন্তু সরকার ভাবছে। এটা নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন যদি দাম আরেকটু কমে তাহলে দাম কমানোর চিন্তা সরকারের সুযোগ নেওয়ার কথা বলছি, যে তেলের দামের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে সব ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র আমার দেশেই উৎপাদিত হয় সবজি, শাক অথবা ডিমের মতন যে নিত্যপণ্য, দেখা যাচ্ছে যে এইটার দাম অনেক অনেক বাড়ানো হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির সাথে দামের মূল্যবৃদ্ধিটা অনেক বেশি। এই যে মুনাফাখোররা যে কাজটি করছে, সেটা নিয়ন্ত্রণের কী হলো? জি, সুযোগ নেওয়ার একটা চর্চা এখানে বরাবরই আছে। সেটা শীত উপলক্ষে, গরম উপলক্ষে, ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে। গত বছর 3 ধরে কিছুদিন চলেছে কিন্তু করোনার উছিলায়, সবকিছু করোনা দায়ী। এরপরে শুরু হলো যেটা রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে। আপনি লাল শাক কিনতে যান, দাম বেশি কেন? ডলার মার্কেটে সংকট। ডলারের সাথে লাল শাকের একটা সম্পর্ক তারা কিন্তু তৈরি করে ফেলে, তারা অভ্যস্ত হয়ে গেছে এটাতে। সরকারের দিক থেকেও যেমন সরকার চেষ্টা করছে না, এই অভিযোগ মোটেই সঠিক নয়। চেষ্টা করছে, কুলাতে পারছে না। কেন পারছে না সেটা তারা অবশ্যই বিবেচনা করছেন, কিন্তু এই যে অজুহাত খোঁজা, যেটা মাছের দামে অজুহাত খোঁজা, ওখানে রুশ ইউক্রেন যুদ্ধ। আবার সরকারের দিক থেকেও বিভিন্ন বিষয়ে রুশ ইউক্রেন প্রশ্ন নিয়ে আসা হয়। তো এই প্রশ্নটা বলতে গিয়ে তারা দেখা যায় চলে যান, কেউ সরকারি দল থেকে চলে যায় সিঙ্গাপুর, যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। বিএনপির দিক থেকে চলে যায় তারা শ্রীলঙ্কা, যে দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। এই যে মতবিরোধের দূরত্বটা, এটা বিশাল পর্যায়ে। বিএনপি কিন্তু কিছুদিন বলেছে যে শ্রীলঙ্কার পর্যায়ে নয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে গেছে। অর্থাৎ তাদের কিছুটা কামনা অথবা অভিযুক্ত করা, ঠিক সেটার জবাব দিতে গিয়ে সরকারি দল থেকে তারা বাংলাদেশ কানাডা হয়ে গেছে, ইউরোপের মতো উন্নত হয়ে যাচ্ছে। যানজট কেন? উন্নয়ন হলে যানজট হয়, এটা প্রমাণ। মন্ত্রী পর্যায় থেকে এসব হালকা কথাবার্তা আসছে। এতে পরিবেশটা কিন্তু আসলে নষ্ট হয়, যেটা আমিনুল ভাই বলছিলেন সংস্কৃতির কথা। এর জেরেই সংস্কৃতির এই চর্চাটা তাদের মধ্যে কিন্তু আসলে আসে না। আবার যেভাবেই নেক, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কী মনে করে, বিএনপি কী মনে করে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। এটাই বাস্তবতা। তাদের অনেক ফলোয়ার্স, অন্যদা খুব একটা ম্যাটার করে না আসলে, এটাই বাস্তবতা। সেটা সঠিক কি ব্যাঠিক আরেক আলোচনা, নৈতিক কি অনৈতিক আরেক আলোচনা। তো সেই ক্ষেত্রে যদি সংস্কৃতি, অর্থাৎ মিলমিশের সংস্কৃতি, একটু বোঝাপড়া, অবিশ্বাসটা একটু কমানো। প্রধানমন্ত্রী বলছেন তাদেরকে চা খেতে, বিশ্বাস করতে পারেন না। প্রধানমন্ত্রী বলছেন তাদেরকে বাধা দেওয়া হবে না, বিশ্বাস করতে পারছেন না তারা। অর্থাৎ এটার মূলত হচ্ছে অবিশ্বাসের দূরত্বটা অনেক বেড়ে গেছে। জি, অনেক বেড়ে গেছে। আমি একটু জনাব আমিনুল ইসলাম আপনার কাছে আবার একটু রাজনীতির প্রসঙ্গে একটু যাই। আমার কাছে যেটা ছিল সেটা যে এই মুহূর্তে আমরা দেখলাম আওয়ামী লীগের যারা শরিক দলগুলো, তারা সরকারের তেলের মূল্য বৃদ্ধি সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে তারা প্রচণ্ডভাবে দ্বিমত করেছেন। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান তো বলেই দিয়েছেন যে উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার দিকে। অন দ্য আদার হ্যান্ড, রাশেদ খান মেনন এবং জাসদ ইনুক এই তেল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে তারা মিছিলও করেছেন, নানা বক্তব্য দিচ্ছেন। আর তাহলে কি আওয়ামী লীগ কি মিত্র শূন্য হয়ে যাচ্ছে কি? না, এটা মিত্র শূন্য হওয়ার কোনো বিষয় নয়। কারণ আপনি দেখেন আমাদের যারা মিত্র, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা বা রাজনৈতিক যোগটা মূলত 80-র দশক থেকে শুরু, এরশাদ বিরোধী আন্দোলন থেকে, এবং সেটা আজ অবধি আছে। এখন আবার একই সাথে তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল।
সেই জায়গা থেকে ওরা ওদের ভিউজটা দিচ্ছে, কারণ তাদেরকেও মাঠ ধরে রাখতে হবে, রাজনীতি ধরে রাখতে হবে। খুব সিম্পল একটা বিষয়, আমাদের দেশের মানুষের কাছে বাস্তবতার চেয়ে একটু সুন্দর কথা বলাটাকে কিন্তু অনেক বেশি পপুলারিটি অর্জন করা যায়, স্যাম্পেতি অর্জন করা যায়। ওরা রাজনৈতিকভাবে সেটা করতে চাইবে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান যেটি বলছেন যে নৌকা শ্রীলঙ্কার দিকে, এটা তার একটা টোটালি অবান্তর বক্তব্য। বাংলাদেশ শ্রীলঙ্কা হবার কোনো সুযোগ নেই, চাইলেও পারবেন না। কারণ শ্রীলঙ্কা যে কারণে শ্রীলঙ্কা হয়েছে, বাংলাদেশে তার একটি কারণও নেই। যতই কামনা করুক, মসজিদে দোয়া করুক, আমরা এই কামনা নিশ্চয়ই করি না, যতই করুক, মসজিদে দোয়া করুক, কান্নাকাটি করে, এটা হবে না। কারণ শ্রীলঙ্কা বেসিক্যালি যে কারণগুলোর কারণ হয়েছে, কোনো একটি কারণ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং ওরা এটা আসলে মানুষকে, জাতীয় পার্টি কেন বলছে এটা তারাই বলতে পারবে, বাট এর কোনো বাস্তবতা নেই। জি, আমি একটু শুনে আসি। জনাব ABM মোশাররফ হোসেন, দ্রব্যমূল্য নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই দ্রব্যমূল্যের দাম তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়েছে, আমাদের এখানে হয়তো একটু বেশি বেড়েছে, কিন্তু আপনারাও কর্মসূচি পালন করছেন, কিন্তু আসলেই সরকারের কি করার ছিল? না, এখন হলো একটা যে জিনিস হলো, সরকার আসলে কি, সরকারের একটা ম্যানেজেরিয়াল জব, আপনি ম্যানেজ করা সব কিছু, ব্যবস্থাপক সে। এখন যদি আপনার ব্যবস্থাপনার মধ্যে ভুল থাকে, আপনার ব্যবস্থাপনার ভিতর যদি কোনো বিচার বুদ্ধি বিবেচনা না থাকে, তাহলে তো সংকট দেখাই দেবে। এখন দেখবেন আমিন ভাইরা প্রায় একটা কথা বলে যে উন্নত দেশে এইটা হচ্ছে, এর থেকে তো আমরা বিচ্ছিন্ন না। আপনি আমেরিকার পার ক্যাপিটাল ইনকাম কত? সেই আমি একটু বলি, $59,000। আমরা কত? তারা বলতেছে $2800। আমেরিকায় পার ঘন্টা একটা লোক যদি কাজ করে তাকে $29 দেওয়া হয়। বাংলাদেশ কোন দেশে? আমেরিকাতে। কোথায়? হ্যাঁ, আমেরিকা সরকারি $29 দেওয়া হচ্ছে, ফেডারেল গভর্নমেন্টের ডিসিশন। আর বাংলাদেশে $1.5 দেওয়া হয়। এখন এই যে অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্যটা তো আপনি একদিনে ঘুচিয়ে আনতে পারবেন না। আমি সেইটা বলছি না, এই বৈষম্যটা তো আমাদের মাথায় রাখতে হবে। আপনি যদি এখন বলেন আমরা আমেরিকা হয়ে গেছি, আপনি যদি বলেন আমরা কানাডা হয়ে গেছি, আপনি যদি বলছেন আমাদের জীবনযাত্রার মান অস্ট্রেলিয়ার সমান, সেটা তো হবে না। কারণ তাদের অর্থনীতির ভিত আর আমাদের ভিত তো এক না। আমরা এগোচ্ছি এক। দ্বিতীয়, আপনি যে কথাটি বলছেন, যে আমিন ভাই যে কথাটি বলছে, আমি তার বিনয়ের সাথে বলছি, আমরা কিন্তু সংকটে আছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এক, আমরা যেই বিদেশ থেকে লোন নিয়েছি, আপনি জানেন যে আমাদের বিশিষ্ট যারা অর্থনীতিবিদ আছে, যারা বাংলাদেশের বিজ্ঞ লোক আছে, তারা বলছে 2023 থেকে আমাদের কিন্তু এই ইনস্টলমেন্ট শুরু হবে। 23 শেষে শুরু হবে, 24 হ্যাঁ শুরু হবে। তো শুরু হলে আমাদের অর্থনীতি বর্তমানে যে অবস্থা, আপনি যদি এই ইনস্ট্রুমেন্ট আপনার দিতে হয়, তখন কিন্তু অর্থনীতিতে একটা বিরাট ঝুঁকি পড়বে। আপনি দেখেন, এই সরকার কিছুদিন আগে বলেছিল যে বাংলাদেশের কাছে $48 বিলিয়ন মজুদ আছে, হঠাৎ করে এটা $39, এখন বলতেছে $31। এবং আমরা পরে শুনলাম এর মধ্যে স্বর্ণ আছে $8 থেকে $9,000 বিলিয়ন। তো সুতরাং বেসিক্যালি আপনার কত আছে? বেসিক্যালি আমাদের হিসাবে 15, 16 বা 17, 18 বিলিয়ন ডলারের বেশি নাই। সুতরাং আমরা যদি পরিকল্পনা না করি, তাহলে কিন্তু বিপদ আমাদের অবশ্যই, আমরা কামনা করি না এটা আমাদের হোক। আপনি দেখেন আমাদের এই যে মেগা প্রকল্পগুলো করেছে, আমি একেবারে হিসাব করে, আপনি যদি আমাকে সময় দেন আমি দেখাতে পারি, একমাত্র পদ্মা সেতু সারা প্রত্যেকটি প্রকল্প আমাদের লস প্রজেক্ট। আচ্ছা, শুনে আসি। না, আপনি বলবেন কেন, এক কথায় তো হয় না। এই যে মেট্রো রেলের কথা আমি বলি, এই কিছুদিন পূর্বে আপনাদের মিডিয়াগুলো একটা স্পেশাল একটা রিপোর্ট করেছিল, মেট্রো রেলে পার ইয়ার 1000 কোটি টাকা আপনার মেইনটেনেন্স খরচ যাবে। না, কিন্তু না, আমি বলি মেইনটেনেন্স খরচ যাবে। এই ধরনের জনপরিবহনগুলো, হ্যাঁ, যেরকম রেল, তারপরে ধরেন মেট্রো রেল, এগুলো সবসময় জনবান্ধবের জন্য এগুলো ভর্তুকি দিয়ে কিন্তু দেশে বিভিন্ন দেশে চলাচল করে, কিন্তু এবং একটি রাজধানী শহরে এরকম একটি ব্যবস্থাপনা থাকা দরকার। আমি ব্যবস্থা নিয়ে কোনো দ্বিমত আমি করছি না, কিন্তু আমাদের যে বক্তব্যটা, আপনাকে সেইটাকে তো একটু অনুধাবন করতে হবে। আমার বক্তব্য হলো, এই মোবাইলটা আপনি 5,000 টাকায় কিনতে পারেন। এখন এই মোবাইলটা যদি আপনি বলেন যে আমি 20,000 টাকায় কিনবো, আমার তো আপত্তিটা এখানে, আমার তো অন্য কোথাও আপত্তি নাই। আপনি 19,000 কোটি টাকা মেট্রো রেল শুরু করেছেন, আপনি এটা 31,000 কোটি টাকা এখন কেন গেল? আপনার 10,500 কোটি টাকা পদ্মা সেতু শুরু করলেন, এটা কেন আপনার 30,000 কোটি টাকা গেল? আমার বক্তব্যটা তো এখানে, আমার অন্য কোথাও তো আমার বক্তব্য রড কত দাম ছিল, আমার সেটা না কত বেড়েছে, আপনি সেটাকে দেখতে হবে। তো আপনি এই যে প্রকল্প ব্যয়টা বৃদ্ধির কারণেই তো আমার এটা লস প্রজেক্টে পরিণত হয়েছে, নাহলে আমার এটা লস প্রজেক্ট ছিল না। যে একটু শুনে আসে জনাব আমিন, এই অভিযুক্ত কিন্তু বিরোধী দল সবসময় করছেন। আমি এই জন্য বলি, উনি যেমন বলছেন যে আমেরিকার মানুষের পার ক্যাপিটা ইনকাম কত, দ্যাটস ভেরি গুড পয়েন্ট। আমি এই জন্য বলছি, আমেরিকান মানুষের পার ক্যাপিটা ইনকাম 49,000, 50,000 বা $1,00,000 মানলাম,
কিন্তু সেও বিশ্ববাজার থেকে যে দামে তেল কিনছে, আমার যে $2800 আমিও সে একই দামে তেল কিনছি, আবার যার $1800 সেও কিন্তু একই দামে তেল কিনছে। এমন না যে গরিব বলে তোমার জন্য কম, অথবা আমি বিয়ের বাজারে গেলাম উচ্ছিষ্ট রয়ে গেছে আমাকে তেল দিয়ে দিচ্ছে, তা না। এই বাস্তবতাটা মাথায় রাখলে কিন্তু আমরা অনেক কিছু উত্তর পেয়ে যাই। আর সংকটের কথা বলছে, আমরা তো সংকট নেই বলছি না, আমরা বলছি সংকট আছে বলে তো সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেন সংকট আমাদেরকে মোকাবেলা করতে পারি। সংকটে তো বাংলাদেশ না আজকে, সংকটে তো সারা বিশ্ব না। কিন্তু আমি ওই জায়গায় আসছি। এবং উনি যেটা ব্যয় বৃদ্ধির কথা বললেন, প্রকল্পে ব্যয় বৃদ্ধি মানে দুর্নীতি নয়, চুরি নয়। এই বাস্তবতা যদি মোশাররফের মতো লোক না বুঝে, দুঃখ তাই চেয়ে কষ্টের কিছু নেই। আমি দুটো উদাহরণ দিই, আমি বলি বার্লিন মানে জার্মানির রাজধানী, বার্লিনে নতুন যে বিমানবন্দর তৈরি করা হয় সেই বিমানবন্দরের প্রাক্ষরিত ব্যয় ধরা হয়েছিল $2.84 বিলিয়ন, সময় ধরা হয়েছিল 4 বছর। সেই বিমানবন্দর সমাপ্ত হয়েছে 9 বছরে এবং প্রাক্ষরিত ব্যয় হয়েছে $10 বিলিয়ন। আমেরিকাতে সুপার কন্ডাক্টিং হাইওয়ে, আমি বলি আপনি বলতে দিবেন তো, সুপার কন্ডাক্টিং হাইওয়ে সেটার প্রাক্ষরিত ব্যয় ছিল $1.64 বিলিয়ন, সেটা খরচ হয়েছে $3.5 বিলিয়ন। সুতরাং ব্যয় বৃদ্ধি মানে দুর্নীতি, এটা একটা ভুল ধারণা। এই জায়গাটা বাস্তবতাটা বুঝতে হবে। প্রকল্প রিভাইজ হলে, প্রকল্প দেরি হলে এইটার ব্যয় বাড়বে। আমি একটু এটা নিয়ে কারো আপত্তি নাই, যাত্রাবাড়ি ফ্লাইওভার, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আপত্তি নাই। আপত্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল এবং বিশেষজ্ঞরা যে কথা বলছেন। একটা মজার ঘটনা বলি আপনাকে, আপনি একটা উদাহরণ, আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল বিশেষজ্ঞ, বাংলাদেশে যারা প্রতিদিন অর্থনীতির সংকটের সবক দিচ্ছে, একজন অর্থনীতিবিদ বিশেষজ্ঞ দেখান যিনি সমাধানটা বাতলে দিয়েছেন। সমাধান বাতলে তারা কি দিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে আমি একটু বলি, আমি 30 সেকেন্ড আমি একটু উদাহরণ দিই। আজকে শ্রীলঙ্কা যে বিপদে, এই যে আপনার ট্যাক্স কমিয়ে দিল, অর্গানিকই গেল, এই বুদ্ধিজীবীদের কথাই। এখন কিন্তু শ্রীলঙ্কার জনগণ সেই বুদ্ধিজীবীদের খোঁজে না, ধাওয়াচ্ছে কিন্তু পলিটিশিয়ানদেরকে। আতঙ্ক তো সেই জায়গায়, আমাদের ভয় তো সেখানেই। সুতরাং আমরা ওই বুদ্ধিজীবীদের কথা শুনে, ওই সংকট, এই বিশেষজ্ঞদের কথা আমি শুনেন, ওই হতাশাবাদী মানুষের কথা শুনে আমরা এই হতাশাবাদ, যেমন আজকে আমি মোশাররফকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তার প্রতি। উনি পদ্মা সেতুর কথা বলেছেন যে পদ্মা সেতু ছাড়া সবগুলাই আজকে মানে কোনো রিটার্ন আসবে না। উনি কিন্তু তারাই সবচেয়ে বেশি চিৎকার করেছেন পদ্মা সেতু দেশ ধ্বংস হয়ে যাবে, এটা হইলে ঠিক তেমনি ভাবে এই 2023 সালেও যখন রূপপুর পারমাণবিক কেন্দ্র কমপ্লিট হবে, মোশাররফ তখন বলবে এটা ভালো ছিল। আপনি মেট্রো রেল নিয়ে যিনি কথা বলছেন, 1 ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন হবে। এখন টাইম ইজ মানি, পৃথিবীটা হচ্ছে সময়ের পেছনে ছুটছে। আপনি এখন আমার উত্তরা থেকে যদি আমি ধানমন্ডি আমার সময় লাগে 1.5 ঘন্টা, তখন আপনি আসবেন 20 মিনিটে। তো এই বাস্তবতাগুলো উপলব্ধি করে পলিটিশিয়ানদের কথা বলা উচিত। আমার মনে হয় যে একদম সময় নেই, একটু 30 সেকেন্ডে বলে আমার আরেকটু বিষয় ছিল, আমি একটু আমিন ভাইয়ের কাছে প্রশ্নটা করতে পারতাম, কিন্তু সেই সুযোগ আর হবে না। আরেকদিন করবেন, অসুবিধা যে আরেকদিন করবে। আমিনুল ভাইয়ের কথার যে আমি বলতে চাচ্ছি, বুদ্ধিজীবীরা বা যারা পরামর্শ দিচ্ছেন দেশের সমস্যা সমাধান তারা করবেন না, কখনোই করেন না। সমাধান করতে হবে রাজনীতিবিদদের, কিন্তু সমাধানের একটা পথ বাতলিক নেই, পথে গেলে ভালো। হ্যাঁ, তারা পথ বাতলাচ্ছেন, কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে না। কিন্তু যেখানে মূল বিষয়টা যে সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন হয়, এই তত্ত্বটা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে, কেউ কেউ মুখ ফসকেও বলে ফেলছেন, যে কারণে উন্নয়ন আর দুর্নীতি সমান্তরাল হয়ে গেছে। খুব দোষের জায়গায় সেটা আর নেই, যে কারণে আবার উন্নয়ন বলতে আমরা কি উন্নয়ন বুঝি বা আমাদেরকে কি বোঝানো হচ্ছে? রড সিমেন্ট, সুরকি, ইট বিষয়ক উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট, ব্রিজ অবশ্যই উন্নয়ন, কিন্তু এটা মানবিক উন্নয়ন নয়, নৈতিকতার উন্নয়ন নয়। মূল বিষয়টা ওটা। বুদ্ধিজীবী বলে যাদেরকে তাচ্ছিল্য করছেন অথবা সুবিধাবাদী বলছেন, তারা কিন্তু জি রেসপেক্ট, ওরা শুধু সংকটের কথা বলে যাচ্ছে। জি, তো বলে যাক, সেটাও সহযোগিতা। সংকট তো ধরিয়ে দিচ্ছে, ওরা মানুষের মধ্যে আতঙ্ক ফয়সালা করতে হবে, রাজনীতিক ছড়াচ্ছে। যেটা শুরুতে আপনি বলেছিলেন যে একটা সংস্কৃতি যদি চর্চা হতো, এই কথাগুলো যদি পার্লামেন্টে আপনারা বলতে পারতেন, সেই ক্ষেত্রে সমাধানটা হয়তো ওখান থেকে আসতেও পারত। জি, আমরা শেষ করে দিব। জি, আমার মনে হয় আমিন ভাই যদি আপনি একদম 30 সেকেন্ডে শেষ করে দেন। আমার কথা হচ্ছে কি, আমি যেটা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য, এর আগের বক্তব্য এবং তার টোটাল নির্বাচন জীবনটা যদি আপনি দেখেন, আমি এখানে রাজনীতির জন্য অনেকগুলো ইতিবাচক পথ দেখি।
দেখুন, ওনার মতো ব্যক্তিগতভাবে আক্রমণ পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে ফেস করতে হয়নি। তারপরে কিন্তু উনি সর্বোচ্চ জায়গা থেকে সহানুভূতি এবং সহমর্মিতার হাত বাড়াচ্ছেন। সে হাতকে যদি বারবার আপনারা ফিরিয়ে দেন নেতিবাচকভাবে, যেভাবে আরাফাত রহমান কুকুর মৃত্যু দিবসে যাওয়ার পরে, সেটাই ওইটা যদি আমরা না যাই, আমরা যদি সেই জায়গাটায় ধরতে পারি, তাহলে আপনি বা আমরা জনগণ যেটা প্রত্যাশা করছে ইতিবাচক রাজনীতি, সেটা অবশ্যই। আমিন ভাইয়ের সাথে আমি একমত। একটা বলি যে রাজনীতিবিদরাই কিন্তু এই সংকটের সমাধান করতে হবে, না কিন্তু বিপদে কিন্তু তাদেরকে 111 কিন্তু তারাই ফেস করেছে, সামরিক শাসন কিন্তু তারাই ফেস করেছে। সুতরাং যদি বাংলাদেশ বর্তমানে যে সংকটে আছে, যদি আওয়ামী লীগ গণতন্ত্রের পথে না আসে, তাহলে বিপদ কিন্তু তাদের। ধন্যবাদ জনাব ABM মোশাররফ হোসেন, ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।